আমার পাশে খালি আমার এক মা, আমার মেয়ে একটা দাঁড়াইছে, আমি আর একটু কই, আমার পাশে আমার একটা মেয়ে দাঁড়াইছে, আর পাশে কিছু ছেলে দাঁড়াইছে, আর ছেলেরা কারা আছে আমি দেখতে চাই। যাবো আমরা। আপু আজকে যেহেতু মামুনকে কোর্টে তুলেছিল, কি হয়েছে একটু বলবেন? আপনারা ইতিমধ্যে জানেন আমরা গত শনিবার একটা সংবাদ সম্মেলন করেছিলাম। তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম, 323-307 ধারার মামলা, যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম। সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন। আর আজকে যেটা হলো, গতকাল খবর পেলাম, হঠাৎ করে খবর আসলো আমার কাছে, আমি যেহেতু মামুনের আইনজীবী, যে আপু আমাকে পুলিশ ধরেছে। আমি বললাম কেন, আমি তো সারেন্ডার করিয়েছি, পুলিশ কেন ধরবে? তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন। পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা, একটা 9-1 একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে। আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন, কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয়। ফট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে, যে তদন্তটা এফআইআর এর আগেই করা উচিত ছিল। একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে আগে তদন্ত করতে হয়, তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো, ওখান থেকে রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আজকে রিমান্ডে চাইলো, 7 দিন রিমান্ড চাইবে কেন? ওনারা তদন্ত করবে। মানে আমার যেটা ধারণা, এখানে উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে। কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে? আসলে সত্যি কথা বলতে কি, গত 2 দিন যাবত দেখছি, জানি না, এই যে একজন মা আমার পাশে বসে আছে, আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না। আমাকে যারা পার্সোনালি চিনে, আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি, আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজুয়াল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না। কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো, ওনাদের উদ্গ্রীব, আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল, তখন আমার মনে হলো না মামলা সম্পর্কে সবাই জানেন, আমি আর মামলা সম্পর্কে কি বলবো, তখন আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমি দেখছি একের পর এক হয়রানিমূলকভাবে মামলাগুলো সাজানো হচ্ছে এবং কি সুন্দরভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে, একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে। এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আমার মনে হয়েছে আসলে আমাদের মানে আমরা আসলে কি করব, এরকম হঠাৎ করে শুনছি আর একটা এফআইআর মামলা, আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম আবার আর একটা মামলা। তো এরকম একের পর এক মামলা দিয়ে আপনারা, আমি দেশবাসীর কাছে একটাই, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই, আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি? এটা আপনারাই বিচার করবেন। উদ্দেশ্য আছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। একটা স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন। এটার উদ্দেশ্য কি? আজকে আপনারা শুনানি করেছেন, শুনানিতে আসলে সর্বশেষ পরিস্থিতি কি উল্লেখ করেছে বিবাদী পক্ষ? ওনারা বলেছে ওইটাই, আমি তো প্রথমেই বললাম যে ওনারা বলেছে অনেক বেশি তদন্তের জন্য, ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন। আচ্ছা আপনারাই বলেন, রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে, এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না? কিভাবে তদন্ত ছাড়া তাহলে ওনারা এফআইআর মামলা একসাথে থাকার বিষয়টা তো অলরেডি মিডিয়াতে, হ্যাঁ এটা ওরা অ্যাকসেপ্টেড। আন্টি বলেছে যে আমার আন্টি এই বিষয়ে ভালো বলতে পারবে আমার চেয়ে। আন্টি বলেছে যে আমার ছেলেকে, ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো, আন্টি আমার বাসায় থাকুক, কোনো অসুবিধা নাই। এটা দুই ফ্যামিলির একটা অ্যামিকেবল ব্যাপার। এখন এখানে কোনো ধরনের বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা, দেখেন বয়স্ক মানুষ, তার কি এটা জানা উচিত বা জানবে? যেহেতু সম্মতিতে আসে তাহলে সেই ক্ষেত্রে সেটা সে সম্মতিতে, এটা কি ধর্ষণ মামলা হতে পারে? দুইটা অ্যাডাল্ট মানুষ যখন একসাথে
জানি না তাদের সম্পর্কটা আসলে কোন লেভেলে, আমি তো জানি নর্মাল একটা রিলেশন, আন্টিও তাই জানে। এখন এটা যদি হয়েও থাকে, কত প্রিভিয়াস একটা ঘটনা, আমার ভাই ভাই বলে আন্টির কাছে তাকে নিয়েছে, আমারে বলছে বলছে আমার ছোট আন্টি। ভাইয়ের মতো আন্টি, আপনি আমার বাসায় থাকুক। আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন, যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন, সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী, 7/1/2022, তারপরে 14/3/2024, এই আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আচ্ছা, উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, উনি তো মামুন আমাকে এক পর্যায়ে বলেছে, আপু উনি বরং আমাকে ছাড়ছে না, উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। এখন আপনি যেটা বলছিলেন যে মামুন জবাব আপনার সঙ্গে বলেছে যে তাকে ছাড়ছে না, সেই ক্ষেত্রে মামুন তার সেফটির জন্য কোন আইনি পদক্ষেপে যাবে কিনা বা আপনারা নেবেন কিনা? মামুন আসলে কারণ আপনি মাত্র বললেন যে একের পর এক মামলা দিচ্ছে, হয়রানি মামুন করছে। আমাকে- যদি আপনাদের ভাষ্যমতে সেটা মিথ্যা মামলা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজন হলে আমরা সেরকম প্রয়োজন হলে অবশ্যই যাব। তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি, এটাকে এলাস্টিসিটি বাড়াতে চাইছিল না। ও কিন্তু বলেছে আপু এই মামলা দিয়েছে যাক, আমি সার্টকাট। ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল, আমরা যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন, ও এটা ক্ল্যারিফাই করার জন্য যে আমি আর ওর কোনো রিলেশনে নেই। ও কিন্তু লায়লার কাছে মাপও চেয়েছে, আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লায়লা, যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো, আমার সাথে আর তোমার হবে না, কান ধরেছি করছে, আমাদের আর একসাথে দেখা যাবে না। তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা রিপিট এখন হলো। পর্যন্ত আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে, রিমান্ড আবেদন নামঞ্জুর করে না। কারাগারে পাঠিয়েছে। সেক্ষেত্রে পরবর্তীতে জামিনের ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ থাকতে পারে? আমরা আইনগতভাবে যা যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি আন্টির দোয়া থাকলে, আপনাদের দেশবাসী সবার দোয়া থাকলে আমি ঠিকই বের করতে পারবো, সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা, ভাই আপনি হ্যাঁ, আরেকটু প্রশ্ন ছিল আমার হচ্ছে, মামুন, আমরা জানি মামুনকে লায়লা শুরু থেকে নানাভাবে ইমপ্রেস করে ফাঁদে ফেলে, এটা আপনি কি মনে করেন কিনা যে তাকে এভাবে ইমপ্রেস করে ফাঁদে ফেলা হয়েছে? আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে তাই বলেছে যে আপু আমাকেই কিন্তু উল্টা ফাঁদে ফেলানো হয়েছে। আমাকে প্রথমে আমার ফ্যান ছিল লায়লা, ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে, আস্তে আস্তে করে লায়লা আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে, তার ফ্যামিলির সাথে মিশেছে, খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে। সেটা কিন্তু আন্টিও আপনাদেরকে বলেছে, আমিও শুনেছি এবং মামুনও আমাকে বলেছে যে আমি যখন কিছুই না লায়লার, তখন কিন্তু আমাকে একটা গাড়ি গিফট করেছে লায়লা। আরেকটা প্রশ্ন ছিল, লায়লা মামুনকে যেভাবে মিথ্যা মামলা দিচ্ছে বা যে মামলায় দিচ্ছে না কেন, এভাবে জোর জবরদস্তি করে তার কাছে আটকে রাখতে চাচ্ছে, এটা একটা পুরুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর, আসলে পুরুষের জন্য না, এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আচ্ছা, প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে একজন কেন ভিতরে আর একজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে, ও অনেক অংশে মামুনের চেয়ে বড়, ওর বোঝার ক্ষমতা বড়। ও কেন, মামুন ছোট একটা ছেলে। মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে আস্তে তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে, আমাকে তার বাসায় নিয়েছে, তারপরে তার রিলেশন তার সাথে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, লায়লা মধ্যবয়সী নারী হয়েও ছেলের বয়সী মামুনের সাথে 4 বছর লিভ টুগেদার করেছে, এটা আমাদের সমাজের জন্য হুমকি কিনা? আসলে লিভ টুগেদার করেছে কিনা সত্যি বলতে এটা আমি জানি না। ধর্ষণ মামলা সেও তো হ্যাঁ, এখন সত্যি কথা বলতে স্বীকারোক্তিতে কিন্তু আছে। এখন ওনারা বলেছে, এখন আসলে কি আপনি আর আমি কি জানি, এটা সমাজের জন্য হুমকি। অবশ্যই সমাজের জন্য, এটা সমাজের জন্য মারাত্মক হুমকি। এটা আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো দিয়ে কি শিখবে ভাইয়া? এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না। আমাদের সব বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইলে, কি শিখবে আমাদের আমরা বাচ্চা? দেখেছি লায়লা তার বাসায় মদ্যপান করতেন, অর্থাৎ লায়লা মামুনকে বিভিন্ন নেশাদ্রব্য খাওয়ানো শিখিয়েছে বা সুযোগ পেলে সুযোগ করে দিয়েছে। এতে লায়লার কোনো শাস্তি হওয়া উচিত কিনা, যেহেতু তার বয়স আমি এইমাত্রই বললাম মামুনের চাইতে অনেক বেশি? সমাজকে যদি কলুষিত করেই থাকে, দুজন মিলেই করেছে, কেন তাহলে প্রিন্স মামুন একা জেলে গেল?
প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে। এর জন্য সমাজের মানুষের, যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে, আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও। আপনারা কি বলবেন আমি জানি না, আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী, এবং সমাজের অবক্ষয়ের জন্য এরা দুজনেই দায়ী। তাহলে লায়লাকে তো আইনের আওতায় আনা উচিত। অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সেই ক্ষেত্রে যেহেতু লায়লা মামুনের বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনাদের পক্ষ থেকে, যেহেতু আপনি মামুনের আইনজীবী, আপনাদের পক্ষ থেকে লায়লার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ? আমাদের দরকার মনে হলে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব। যদি হয় এটা দ্বারা কত হইতে পারে? সেটি হচ্ছে যদি মামুনের পক্ষ থেকে মামলা যদি না যায়, সেক্ষেত্রেও সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি একজন অ্যাডভোকেট হিসেবে বা নারী হিসেবে এই যে সামাজিক অবক্ষয়, সেটা হচ্ছে মধ্যবয়সী নারী এবং হাঁটুর বয়সে একটা ছেলেকে নিয়ে এসে এতদিন থাকলো, এই সামাজিক অবক্ষয়ের দায়ে লায়লার বিরুদ্ধে আপনি কোনো আইনি নোটিশ পাঠাবেন কিনা? পাঠানো যেতেই পারে। আমাদের যদি প্রয়োজন মনে হয়, আমাদের যদি মনে হয় না দরকার আছে, আমরা অবশ্যই পাঠাবো। এটা অবশ্যই সামাজিক অবক্ষয়। আমি বারবারই বলছি, যদি সামাজিক অবক্ষয়ের জন্য শুধুমাত্র প্রিন্স মামুনকে দায়ী করা কোনোভাবে উচিত হবে না। যদি মামুন দায়ী হয় তাহলে সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লা কি মামুনের ফেমাসটি ব্যবহার করে পুঁজি করে? এক্স্যাক্টলি। আপনারা যারা জানেন, মিডিয়া জগতে যারা আছেন, প্রিন্স মামুন আগে এসছে না লায়লা আগে এসছে। প্রিন্স মামুনকে বিভিন্নভাবে কনভিন্স করে 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 কিন্তু লায়লা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে। এটাই কিন্তু ঘটনা, এটা কিন্তু ঘটনা, এবং এটাই সত্যি ঘটনা। এটা কিন্তু আমরা যারা জানি, যারা দেখি সোশ্যাল মিডিয়া সবসময়, তখন দেখেছি আমরা। এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিদিনই দেখি, রিপিট হয় যে কিছু হইলে পুরুষের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিল, ধর্ষণ মামলা। সে যাই হোক, দোষী হোক বা না হোক, ধর্ষণ মামলা মানে 2-3 মাস তার কাস্টডি নিতে হবে, এরপর জামিন। এই যে এটা করে মামুনকে আবার একটা হ্যারেস করা হচ্ছে না? অবশ্যই হ্যারেজ করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি, যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না। তো ওই হিসাব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে, আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিকভাবে চলে যাই। কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার, উত্তরণের প্রয়োজন আছে। লায়লা সুযোগ দেওয়ার জন্য তার শাস্তি হওয়া উচিত কিনা? অবশ্যই সুযোগ দেওয়ার জন্য শাস্তি হবে। কারণ হচ্ছে কখনো প্রিন্স মামুনকে তার বাসায় থাকতে দিয়েছে, এটা তো বোঝাই যায়। এমনি কেবল একটা সেটেলমেন্ট, তাই না? দুজনের মধ্যেই একটা খুব নর্মাল একটা রিলেশন থেকে দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে, কিছু লিভিং হয়েও থাকে, তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে। সম্মতি তো হলে তো সেটা তো ধর্ষণ মামলা হতে পারে না, বলেন? সেটা কি হতে পারে? 4 বছর কি লাগে একটা মামলা করতে? হ্যাঁ, তাহলে তখন কেন করলো না? ধরেন মানুষ কি প্রথম ধর্ষণ হওয়ার পরে, দ্বিতীয় ধর্ষণ হওয়ার পরে, তৃতীয় ধর্ষণ, তারপর আবার হচ্ছে বাসায় রাখে, আবারও বাসায় রাখে, আবারও বাসায় রাখে। আমি সরি, এইসব বিষয় আমি আপু আমরা ধরে নিই 4 বছর কি ধারা দেয় মামুনের ক্ষেত্রে? যদি মামুন যদি মামলা, যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে 9-1 ধারা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন। হ্যাঁ, সংশোধনী এসেছে 2003 সালে। সেটা হচ্ছে প্রলোভন দেখাইয়া ধর্ষণ করার অভিযোগ। আপনারা চাইলে এটা আপনাদেরকে আমি দিব। এখন আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? জামিন, আমরা তো জামিনের জন্য কবে লাগাত হইতে পারে জামিন? আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। আসলে আমাদের পক্ষ থেকে তাড়াটা থাকবে। এখন সবই তো আদালতের তো একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে, জানেনই সবকিছু। আইনগত ব্যাপারে তো আমি ইচ্ছা করলেই তাড়াহুড়ো করতে পারবো না, ওটা আদালত সবকিছু মেনটেন করেই আসতে হবে আমাকে। আপু এখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে মামুন কি আবার পুনরায় লায়লার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে কিনা আইনিভাবে? অবশ্যই নিতে পারবে, আগেও নিতে পারতো। মামুন কিন্তু করতে চায়নি। এখন কি সুযোগ? মামুন কিন্তু একটা সেটেলমেন্টে আসতে চেয়েছিল, এবং মজার ব্যাপার হচ্ছে সেটেলমেন্টে যখন আসতে চেয়েছিল তখনও লায়লা সেটেলমেন্ট করার জন্য মামুনকে অনেক বড় একটা কম্পেনসেশন দাবি করেছে। মামুন যেটা স্ক্রিনশট আমাকে দেখিয়েছে, যে ওর কাছে 90 লক্ষ টাকার একটা জরিমানা চাইছিল সেটেলমেন্টে আসার জন্য। বলেছে তুমি আমার সাথে থাকতে হবে, নইলে তুমি আমাকে 90 লক্ষ টাকা দিবা, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। এটা তো হতে পারে না। একটা মানুষকে একের পর এক হ্যারাসমেন্ট করবে, এটা তো দেশের আইন ব্যবস্থা এর জন্য বসে থাকেনি, তাই না? পাল্টা কিছু করবে মামুনের পক্ষ থেকে? আপনি আইনজীবী হিসেবে কি বলবেন? আমি যদি দরকার মনে হয় আমি অবশ্যই করব। এখন এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে পারছি না, কি করব না করব। তবে একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখন মামুনকে বের করা। এই অসহায় মহিলা, উনি কান্না করছে, ওনাদের ঈদ হবে না, ওনাদের ঈদ
ওনাদের আনন্দ ফুর্তি সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা আর আমরা এখন- একটু আন্টির কাছে যাব মামুনের বিষয়ে একটু যদি শুরু থেকে বলেন। রুমগুলো একটু আগে জানতে চাই। আমি দিচ্ছি। আমরা একটু আন্টির কাছে যাব, আন্টি একটু শুরু থেকে বলবেন লায়লা এবং মামুনের সম্পর্কটা। বসেন বসেন। আচ্ছা আন্টি, আমরা একটু সংক্ষেপে যাই, আপনার কাছে বিস্তারিত বিষয় না, সেটা হচ্ছে যখন মামুন লায়লার সঙ্গে একসঙ্গে থাকতো তখন সেই বিষয়টা আপনি জানেন কিনা, বা লায়লা বলছিল পরিবারের সম্মতিতে যাচ্ছে, এখন আপনি যদি জেনে থাকেন মানে কবে থেকে জানছেন? যেমন আমরা যখন এই যে ইয়াতে সাহেবনগর বাসা ভাড়া থাকতাম পরে, যেমন অত একটা সেলিব্রিটি আমার বাসায় শত শত লোক দৈনিক আসতো। তা আসার পরে আমি আবার গ্রামে বাড়ির কাজ ধরছি। তা আমি তো মা, আমি না থাকলে তো বাড়িটা একবারে ইয়ে হয়ে জায়গা। তা আমি তো বাড়ির কাজ ধরছি, তো আমার গ্রামে গিয়া যাইতে হয় গা। গ্রামে যখন যাইতে হয় গা, তখন মনে করেন আমাদের বাসায় যখন লোকজন আসে তখন বাড়িওয়ালারা চিল্লাচিল্লি করে, আবার তো বাসা ছাড়ো। তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি, মানে আরেক বাসায় গিয়ে উঠছি। সেই বাসা তো একই সমস্যা, মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না, যেহেতু আমার বাসাতে আবি না। যখন বন্ধুরা যদি কয় একটা ছবি তুলতে আইতে চায় বা আসছে, মামুন কি কখনো বলতে পারবো যে আমার বাসায় আসবি না? এটা কি বলা সম্ভব? মামুন লায়লার ছেলে বাসায় গেছেন কবে সেটা? এটার থেকেই আসতে আছে প্রশ্নটা। তখন আসতে আছে, তখন লাইলা আমার বলতেছে, তখন এই লাইলার সাথে কিন্তু আগে থেকে একটু পরিচয় নিয়ে আসা, উনি যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে, আবার ওই যে একখানে পয়সা খায়, কন্টেন করে, এই সেই এই আর কি। তখন লাইলার বাসায় যায় নাই। তখন লাইলা আবার বলতেছে যে আন্টি, মামুন তো এই জায়গা থাকাটা নিরাপদ না, এই জায়গা থাকাটা খুবই রিস্কের ব্যাপার। আপনি থাকেন গ্রামে, বাড়িটারি করতেছেন, গ্রামে থাকেন। লাইলা আমার বাসা নিচে খালি আছে, তা মামুনও আমার বাসায় থাকুক। আমি কি না, তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? কারণ আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ও আমার বাসায় থাকুক, ও নিরাপদে থাকবো, ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না। এখন তো আপনার একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে, এদিকে ওর টেনশন করা লাগে। ভাই হিসাবে নিয়ে গেছে। হ্যাঁ, আমার কাছ থেকে নিচে যেটা আমি সত্য যেটা হেডি করবো, ও আমার আপনার বাড়ির টেনশনও করা লাগে, এইটা টেনশন করা লাগে। এই হিসাবে আমার কাছে থাকুক, ওর খাওয়া দাওয়ার আপনার টেনশন করা লাগবে না, ওর কিছু টেনশন আপনার করা লাগবে না। যখন আপনি বাড়িটা কমপ্লিট হয়ে যাবো, তখন আবার মামুন আপনার কাছে চলে যাবে, সমস্যা নেই। আমি কি তো এটাও তো খারাপ না, ভালোই, এটা আমি মনে করছি। ঠিক আছে তাহলে থাক। গেছি, গিয়া দেখছি লাইলা যে একটা রুম সুন্দর করে ডেকোরেশন করিয়া খুব সুন্দর করে দিচ্ছে, ওই রুমটা খাট খুট ফালাই দিছে, সবকিছু করে দিছে। এটা কি লায়লা যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে না নিচে বা উপরে কোথাও? ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফা রুম আছিল না, একটা রুম। একটা সোফা রুম, ওই সোফা রুমটা মামুনের সবকিছু কমপ্লিট করে দিছিল, ওই রুমটা। আর ওই যে বড় যে বেডরুমটা, ওইটার ভিতরে লাইলা থাকতো ওর ছোট মেয়ের নিয়ে। আচ্ছা, বুঝছি, একই ফ্ল্যাটের ভিতরে। হ্যাঁ, আর ওই ওর ছোট মেয়ে যেটা থাকে, এটা পাকি রুম ছিল। আর থাকে, আমরাও গিয়া মাঝে মাঝে মামনের কাছে, আমিও মাঝে আপনিও যে ওই বাসায় থাকতেন? মাঝে যদি আমি আসতাম, আসলে গিয়া দেখা করে আইতাম। আচ্ছা, এবার আমরা একটু আসি, যেহেতু একসাথে থাকছেন, আপনি জানেন তাদের সম্মতি, পরিবারের সম্মতিতে আসছে, সেই ক্ষেত্রে এখন যে অভিযোগটা আনছে এটা কি সত্যি না মিথ্যা, আপনি কি মনে করেন? এখন যে অভিযোগটা আনছে আদালতে, যে হ্যাঁ, এইটাই আমি বলতেছি, আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা শুনেন। পরে যখন এই কথাটা যখন বলছে লালাই, ঠিক আছে রয়েছে, যখন আমার বাড়ির কাজ কাম শেষ হয়ে গেছে, তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাব। এখন যে চলে যাবো করে কইছে, এখন লাইলা কইতেছে না, যাইতে পারবো না। কেন? না, যাইতে পারবো না। ও কি করতো, মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রাখিয়া ওর আইডিতে সব ভিডিও ছাড়তো। লাইলার তোর বাংলাদেশে কেউ চিনে নেই। মামুন তো 10 মিলিয়ন অর্জন করছে আরো 3 বছর আগে। এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিও সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে, অনেক টাকা কামায়, অনেক ইয়া করে। মামুনের আইডিতে 2-3টা করে সারে, যেই টাকা আসে ওইটা দেয়, আমরা চলি। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি। তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না, তখন জমাইছি, জমায় বাড়িটা করতে গেছি। তখন আবার একটা মামুনের প্রাইভেট গাড়ি কিনছিল না, মামুন নিজে টাকাটা কিনছে, তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না। ওই গাড়িটা বিক্রি করছি, ওগুলো বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি। এরপরে এখন যখন আমি করতেছি না মামুন এখন থাকবো না, গ্রামে চলে যাবো, তখন গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো?
গ্রামে গিয়ে তো আর কাজ করতে পারবো না, থাকো কয় রয়েছে এখনো, কোনো সমস্যা তো হয় না, কি সমস্যা? আমি না মানুষে আবার কানা খোঁচা করবো, খারাপ করবো, না খারাপ কিনো করবো, ও আছে আমার ভাইয়ের মতনই তো আছে, সমস্যা কি, থাকো। মানে তখন পর্যন্ত কি কোনো বিয়ের ব্যাপার না আলোচনা না, হয়েছে? কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে নাই, কিছু করে নাই। গত এই 1 বছর ধরে ওই বিয়ার ব্যাপারে আলাপ করছে। যখন কইতেছে আমার বিয়া করতেইব, তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন, তোর তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই, আর কোনো যুক্তি দেওয়া হয়নি, আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে? আর তুই এমনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কাউরে দেখতে পারস না, আমি তো দেখছি, দেখতে পারস না, ঠিক মতন টাকা পয়সা দিতে যাস না, সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমা আছে। মামুনের সরলতা নিয়ে মামুনের টাকাগুলো আর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো, তা আমাকে চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত, এটা তা কোনো রকম খাইতাম চলতাম। এখন ওই লালাই কি করতো, এরকম করতো, করার পরে কয় ঠিক আছে তুই আমার, আমি ফোলানি নিতে চাই, নিতে দেয় না। এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল ঝগড়া হয়েছে। ও যেই জায়গা চাকরি করে, এটা মনে হয়েছে এখন, ওই যেই জায়গা চাকরি করে ওই জায়গা অফিসে আপনারা দরকার পড়লে যাইবেন, ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে, কিছু লোক আছে, বড় বড় অফিসার আছে কিছু, ওর আন্ডারে ওর নিচে যারা চাকরি করে ওই লোকগুলো আছে। ওর বাড়ির ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার। ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়ে, তখন কিন্তু ওরা নিয়ে বিরাট ঝগড়া হয়েছিল, অনেক ঝগড়া হয়েছিল। মামনের একটা এসি কিনে দিছে, এসিটা খুললে আনতে গেছে, তখন আমি কিছু এসিটা খুললে নিয়ে তুই শিগগিরি আমার বাসার বাইরে আর কখনো আমার বলার কাছে যাবি না। লাস্টে যখন ঝগড়া লড়া হয়েছে হওয়ার পরে হয় কি করলো, আবার এসিটা থুইয়া ওই বেড়াকের সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি, মিথ্যা কথা কম না, রাগের ঠেলে অনেক কথাই বলছি। কেন তুই ভাই বানায় এখন আবার এই কথা কস লিগা, আজকে এগুলো কি কস, তোর বয়স কি আর ওর বয়স কি? লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। আমি যখন দেখছি মেয়ে 2টা, তখন জিজ্ঞাসি কে, আমার বোনের মেয়ে, বোনেরা বিদেশ থাকে, বোনের মেয়ে। আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি, কাজিন পাই কি রেখছি না, আমার কইছে বোনের মেয়ে। তা আমিও সবার কাছে কইছি বোনের মেয়ে। এখন আর ওর যে 2টা বিয়েছে তাও জানতাম না, এই মারামারির পরে এগুলা বাস্ট হয়েছে। এখন এই করিয়া এখন মামুন কইতাছে তোরে বিয়া, মামনেরা কইতাছে বিয়া করতে হইব, আমারে বিয়া করতে হইব। এখন আমি কইতেছি কিভাবে বিয়া করবো, তোমার বয়স কি ওর বয়স কি, কিভাবে বিয়া করবো? এটা নিয়েই এই যে ঝগড়া লড়াই শুরু হইতেছে। এখন এরপর থেকে মামলা সহ আপনাদের এগুলো মামলা আসতেছে পরে, কিন্তু এর আগে যে মারামারিটা হয়েছিল ঘুষাঘুষি, এটা হয়েছে কি, মামুন বলতেছে হ্যাঁ তোর যে বিয়া করবো আমার তো একটা শর্ত থাকতে হইব, তাহলে তোর বুড়া বেটিটা আমি বিয়া করবো কি লিগা, তোর একে 2 বিয়া হয়েছে, তোর 2 ঘরে 2টা বাচ্চা আছে। এখন সেই স্বামীরা আসা যাওয়া করে, সেই স্বামীরা 2 বাচ্চা তোমার খাওয়ান বড় পোষণ দেয়। ওর মা কিন্তু খুবই ভালো, মা পারে না ওর সাথে। আর মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছু করে, পদ্মাশালী থাকে, লায়লার বড় মেয়েটা। আচ্ছা আন্টি, আমরা একটু সংক্ষেপে আসি। সেটা হচ্ছে যে এখন মারামারি হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, বিষয়গুলো আপনি জানতেন এবং সেই প্রেক্ষিতে লায়লাও কিছুক্ষণ আগে স্টেটমেন্ট বললো মিডিয়ার সামনে যে সে পরিবারের সম্মতিতে থাকছে, না, থাকার পরিবারের সম্মতিতে যেহেতু থাকছে, তো তার ভাষ্য মতে এবং আপনারা যেহেতু জানেন, 2টা মিলিয়ে কিন্তু বলা চলে সেটা এক প্রকারের জানাশোনার ভিতরে। যেহেতু জানাশোনার ভিতরে থাকলে এই ধরনের মামলা আসলে কতটা যৌক্তিক, আসলে সত্য কি? আপনি এসে কাঁদছেন দেখলাম, এর মানে এখন মামুন ছাড়া পাবে কিনা বা জামিন পাবে কিনা, আপনি কি মনে করেন? আপনার ছেলে তো হারিয়ে যাচ্ছে, আমি এরকম আমার তো কিছু মনে হচ্ছে হয় না, কি? আমি একটু করে কইতে আছি, আমি তো ভুলে যাই, টেনশনে পাচ্ছি না আমি। পরে লাস্টে দেয় এখন লাইলা কইতেছে কি বিয়ার প্রস্তাব দিছে। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি, মামুন এটা ওর একটা ওর মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়া করলে এর পর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দি, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকমু, এখনই আডে কেতকুলির তলে লিয়া, তা কেতকুলির তলে লইলে তোর আঁকমু, আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো, আচ্ছা দিবি অর্থ কখন দিবি, জন্মদিনে দিব, দেয়নি, পরে দিব, দেয়নি, এর পরে দিব, দেয়নি। তখন মামুন কি করছে, রাখ যাইব গা, ওর বন্ধুরা 2টা আইসে, খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা চলে যাবো। তখন কি করছে, যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লাইলা মারছে, চুলো ধরে ধরছে যখন, আর এই খামচাটিয়া ধরে তখন মামুন জিদ্দের মাথায়
মামুনও আবার মারছে। ওই মারলে দুজনের মধ্যে মারামারি? মারামারি হয়েছে। হওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে। তা যাই হোক মামুন গেছে মামুনকে তো আগে মারছিল লাইলা। হ্যাঁ, লায়লা আগে মারছে মামুনের, পরে মামুন মারছে। মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায়, যখন চুল ধরে টান দিছে তখন মামুনের মেজাজ খারাপ হয়েছে, তখনই মামুন আবার মারছে। তাই মারার পরে আমি আবার মামুনের বকাঝকা করছি, তুই কেন মারছো, মারো মার, ঠিক আছে মারির একটা ডিমান্ড, এদিকে মারতি এদিকে মারতি, তুই নাক মারবি যে মারছস কা, তোর তো সার্জারি করা, আমি টোকা দিছি অল্প ছোট করে, কিন্তু কালো হয়ে গেছে গা, অত মুখ পুরা সার্জারি করা, এই জন্যে। তা আমি কি ওখানে এরকম খারাপ দেওয়া গেল না, অনেক বকাঝকা করছি। আবার মানুষ ডাইকা সবাই নিয়ে আবার বসছে, মামনের কাছে 2 মাসের টাইম চাইছে, 2 মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সবকিছু। তখন অনেক মানুষ আইসা, সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে, সবাই আইসা মামনের মিলাই দিছে। আর মামনের নামে একটা মামলা করছে, ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে মামলাটা তুলে নিব। তখন মামুন আবার কি করছে, আপোষ হয়ে গেছে, মামলাটা তুলে নেওয়ার কথা। মামুন তো সরল সোজা, ওই আর বাকি অন্যদিকে চায়নি। তখন লাইলার জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উড়াইছ? হ্যাঁ মামলা উড়ে এলাইছি। রকিবের নামে একটা ছেলে আছে, মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল। আমার বাসায় কিন্তু ওরে রাখছি, খাওয়াইছি, ওর পাও ভেঙে গেছে, আমি ওরে সেবা বন্ধ করছি, মায়ের মতন করছি। আজকে হেই ছেলে ওর সাথে হাত মিলাইছে, মিলাই মামুনের থেকে 5,000 টাকাও নিছে যে মামলা উড়াই দেবো। ওই মামলা ওরা উড়াই নেই, ওই টাকা দিয়ে মামলা আরো চালায় নিছে, মামুন জানে না। এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট আইছে, তখন আমার এই মেয়ের ধরছে, ধরে এরা ওয়ারেন্ট জামিন করছে। এই জামিনটাও বাতিল করতে চাইছে, বহু চেষ্টা করছে বাতিল করার লিগা, কিন্তু পারে নাই মেয়ের লিগা। আর আমাদের কিছু ছেলে আছে, ছেলেদের কারণে পারে নাই। তা ইয়ে করছে, তা তো ওরা জামিন হয়ে গেছে, এখন বুক ফুলে চলতেছে। এখন ও গেছে সিটিয়াং একটা প্রোগ্রামে গেছে, আসার সময় ওই গত 4 দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের। 3 বছর যখন থাকতে পারছে, হ্যাসমকা দর্শন করে নেই। ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনের নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাকি, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না। তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি, ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে? তখন আমারে বলতে পারতো, তখন পাবলিকের বলতে পারতো, কাউরে তো বলে নেই। মানে আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে, মিথ্যা মামলা গুলা দিতে আছে, দিয়া হরানি করতে আছে। এনে আবার এখন বলতেছে আমার কথায় ওর ইয়ে আছে, ওর মোবাইলে ইয়ে আছে, এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো। হয় আমারে বিয়া করতে দিব, আর না হলে আমারে কত 9 লাখ টাকা, 90 লাখ টাকা, 90 লাখ টাকা দিতে হইব, 90 লাখ টাকা দিতে হইব। এখন মামুন বলছে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই। যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি, ও আমারে এত ভালোবাসছে, আমি ওর সাথে মিলবো না। আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম, কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি। আমি অসহায়, আমি কিছু বলতে পারিনি, আমার 2টা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী, আমি কিছু বলতে পারিনি, বাপ একটা পাগল ছাগল, এই কারণে আমি কিছু বলতে পারিনি। ছেলেও বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না, তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো, লাইলা একটা করবো, জনগণ দেখবো, পাবলিক খারাপ করবো, মা এগুলো করো না। তা ঠিক আছে, ছেলের কথাই আমি শুনি, আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি, আমার ছেলে যেটা করবো ওইটাই মানি। আমি তখন মামলাতে যাইনি, ইচ্ছা করলে কিন্তু আমি মামলা 2টা করতে পারতাম, মামুনও নিরাপত্তা মামলা করতে পারতো, আমিও দিতে পারতাম, কিন্তু আমরা মামলাতে যাইনি। পরবর্তী দেখতেছি লাইলা একের পর এক মামলা দিতে আছে, একের পর একটা করতে আছে। ওদিনকে এরা জামিন হয়ে যাওয়ানি, এখন আবার দিছে দর্শনের মামলা। আচ্ছা আন্টি, আমরা একটু সংক্ষেপে আসি, সেটা হচ্ছে এই এখন তো জামিন আবেদন নামঞ্জুর করেছে, কারাগারে পাঠাইছে, এখন আপনার সন্তান এই মুহূর্তে কারাগারে আছে, এখন আপনি কি চাচ্ছেন? আপনার মানে লাইলার বিরুদ্ধে অভিযোগ যাবেন না মামুনকে জামিনে ছাড়াবেন? আপনি এখন প্রত্যাশা কি? আমার একটু আমার আল্লাহর কাছে আমি অশেষ মেহরবানি, আমি যাতে আমার ভূতের ইয়াটা পাইছি, মামুন একটু দেখতে চাচ্ছে আন্টিকে, চল যাবে তো আমার ভূতে যাতে যাবে ইয়াটা পাইছে, ওই যে কি কয় রিমান্ডে জামিনটা পাইছে, এতে এটা। আর আমি লাইলার ব্যাপারে কোনো কথা কইতে চাই না,
আর আমি ওর সাথে মামলা মোকামিতা যাবো না। শেষ একটা কোশ্চেন আন্টি, শেষ করি মামুন। হ্যাঁ, শেষ করছি। মামুন অপেক্ষা আছে, শেষ করে দেন। না, শেষ একটা কোশ্চেন। মামুন এই মুহূর্তে জেল হাজতে যাচ্ছে, আপনার 2টা ছেলে মেয়ে বা প্রতিবন্ধী, আপনার স্বামীও মানসিক আপনাদের সবাই নিয়ে মামুন তো এখন মানে সব মিলিয়ে আপনার ঈদটা কেমন কাটবে? বাবা, আমার যে সন্তানে আমার কামাই করে খাওয়াইতো, যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলামাইনে খাওয়াইতো, ঈদের বাজার করে খাওয়াইতো, এই সন্তানে যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো? আপনি দেন গা বোমা বাইটি কেমনি চিকের বাইরে কান্তা আছে ওই জায়গায়। আমার ছেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো? আমার ছেলে বাড়াইছে, মা তুমি কি একটা গরু কিনো বা ছোট ছোট, আমার ভাই বোন বোবা এটি আরেকজনে গোস্ত খাইবো, আমার ভাই বোন চা থাকবো, আমি ছোট দেখি একটা দিব আমার ভাই বোনে যাতে খায়, হে দিতে পারবো না, আমার এই যার পদ্ম ভালো যাইব। আমার এর দূরে আবেদন, আমার সৎ ছেলেটা জেলে, আমার আপন ছেলেরা আমার পাশে যায়, এটাই আমি চাই। আমি মামলা মহাদিনা করবো না, কিছু করবো না। ওই আল্লাহর যদি মেহরবানি থাকে, আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে, তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহর রহমতে, ইনশাল্লাহ।